আজকে যে মুভিটি ব্যাখ্যা করতে যাচ্ছি সেটি হলো সম্প্রতি মুক্তিপ্রাপ্ত দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বেশি আয় করা হরর মুভি এক্সহুমা, যার অর্থ কবর খোঁড়া বা সমাধি প্রতিস্থাপন করা। গল্পের শুরুতে বঙ্গিল ও হাওরিমকে দেখতে পাই। তারা সামান মানে ওঝা। তারা কোরিয়া থেকে লস অ্যাঞ্জেলেসের একজন ধনী ব্যবসায়ী পার্কের ডাকে এসেছে। এয়ারপোর্ট থেকে পার্কের অ্যাসিস্ট্যান্ট তাদের হাসপাতালে নিয়ে আসে। পার্কের ওয়াইফ সাথে তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়। তার ওয়াইফ তাদের দিকে কিছুটা সন্দেহ নিয়ে তাকায়। হাসপাতালে পার্কের বাচ্চাকে তারা আইসিইউতে দেখে। শিশুটি অকারণে চিৎকার করে ওঠে, ঘুমের মধ্যে অস্বাভাবিক ভঙ্গি করে, আর চোখে এক অজানা ভয়ের ছায়া। এখানকার ডাক্তাররা বাচ্চাটির কোনো সমস্যা ধরতে পারছে না। উভয় সামান মিলে একটি রিচুয়াল করে জানতে পারে সমস্যাটি কোনো শারীরিক নয়, বরং বাচ্চাটি তার পূর্বপুরুষ দ্বারা অভিশপ্ত। এই বিষয়ে কথা বলতে তারা পার্কের বাড়িতে যায়। পার্ক তাদের জানায় তাদের পরিবারের প্রত্যেক বাচ্চা বহু বছর ধরে এমন সমস্যার সম্মুখীন হচ্ছে। তার ওয়াইফের এর আগে 2বার মিসক্যারেজ হয়েছে। তার ভাইয়ের সাথেও নানা রকম সমস্যা হতো। তার ভাই যখন মানসিক হাসপাতালে ছিল, সে সেখানেই সুইসাইড করে। তার ভাইয়ের মৃত্যুর পর সমস্যাগুলো তার ও তার বাচ্চার সাথে হচ্ছে। পার্ক চোখ বন্ধ করলে কারো চিৎকার শুনতে পায়। তখন হাওরিম জানায় এটা হচ্ছে গ্রেভস কল, মানে পার্কের দাদার আত্মা তাদের ডিস্টার্ব করছে। পার্কের দাদার কবর কোরিয়াতে। হাওরিম জানায় সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু এই কাজের জন্য তার আরও কিছু মানুষ লাগবে, কারণ সে একা এই কাজটি করতে পারবে না। এরপর সিন চলে যায় কোরিয়াতে। এখানে কিম নামে একজনকে দেখতে পাই, যিনি একজন ফেংশুই এক্সপার্ট। এর মূল অর্থ হলো যে কোনো স্থানের শক্তিকে যথাযথভাবে সামঞ্জস্যপূর্ণ রাখা। এবং তার সহকারী জিয়ন তারা ডিনার করছিল, তখন হাওরিম ও বঙ্গিল আসে। তারা পার্কের সমস্যার কথা তাদের জানায়। এই পরিবারের এক পূর্বপুরুষকে ভুল জায়গায় সমাহিত করা হয়েছে। তাকে নিয়ম মেনে কবর দেয়া হয়নি, ফলে তার অশান্ত আত্মা পরিবারের নতুন প্রজন্মকে কষ্ট দিচ্ছে। তাই তাকে কবর থেকে তুলে সব নিয়মকানুন মেনে পুনরায় কবর দিতে হবে। এই ব্যাপারটি পার্কের পরিবারের অন্য সদস্যদের একদমই পছন্দ হয় না, কিন্তু পার্ক তার ছেলেকে বাঁচানোর জন্য এটা করবেই। পার্ক কোরিয়ায় এসে কিমের সাথে দেখা করে। এখানে কিম পার্কের দাদা সম্পর্কে সমস্ত কিছু জিজ্ঞাসা করে। তারা যে আচার অনুষ্ঠান করতে যাচ্ছিল, এর জন্য তার সঠিক তথ্য নিয়ে কাগজপত্র করতে হবে এবং জেলা অফিস থেকে অনুমতি নিতে হবে। কিন্তু এখানে পার্ক ঠিকমতো কিছু বলছিল না, যেন সে কিছু লুকাচ্ছে। সে বলে যে এই বিষয়ে কেউ যেন না জানে। কফিন থেকে বডি বের করা যাবে না এবং এই কাজটি শীঘ্রই শেষ করতে হবে। এসব বলে পার্ক তাদের দাদার কবর দেখাতে নিয়ে যায়, যা ছিল একটি উঁচু পাহাড়ের মধ্যে। এই সব দেখে সবার কাছে খুব অদ্ভুত লাগে। কিম সেখানে একটি গাছ লক্ষ্য করেন যার চারপাশে অনেক শেয়াল ঘোরাফেরা করছিল। এটি খুবই অদ্ভুত, কারণ কবরের আশেপাশে শেয়াল থাকা ভালো লক্ষণ না। কিম কবরটির উপরে থাকা পাথরটি পরীক্ষা করে। সেখানে অদ্ভুত কিছু সংখ্যা দেখতে পায়। সাধারণত যে কোনো কবরের উপরে নাম লেখা থাকে, কিন্তু এখানে সেরকম কিছু ছিল না। তিনি পার্কে জিজ্ঞাসা করলেন যে কেন তার দাদাকে এমন জায়গায় কবর দেওয়া হলো। পার্ক জানায় এই জায়গাটি সম্পর্কে তার বাবার কাছে গিশু নামক এক সন্ন্যাসী বলেছিল। কিম বলে এই কবরটি এতটা সিম্পল কেন? পার্ক বলে সেই সময়ে খুব বেশি কবর চুরি হতো, তাই কবরটি সিম্পল রাখা হয়েছে। কিম এসব বিশ্বাস করতে পারছিল না, তাই তিনি এই কাজটি করতে মানা করে দেয়। কিমের কাছে এর কারণ জানতে চাইলে তিনি জানান, আমি এই কাজ 40 বছর ধরে করছি। যদি আমরা ভুল কবর স্পর্শ করি, তাহলে আমরা সবাই মারা যেতে পারি। এই জায়গাটি দেখে মনে হচ্ছে এটি অভিশপ্ত। এখানে নেগেটিভ শক্তির পরিমাণ অনেক বেশি। কিম পার্কের সাথে দেখা করতে আসে। সে জানায় এর আগে তার ওয়াইফের 2বার মিসক্যারেজ হয়েছিল এবং এত সমস্যার পরে অবশেষে তাদের একটি ছেলের জন্ম হয়। কিম বলে তারও একটি মেয়ে আছে এবং খুব শীঘ্রই সে বিয়ে করতে চলেছে। পার্ক বলে আপনিও একজন বাবা, দয়া করে আমার অবস্থাটা বোঝার চেষ্টা করুন। কিম পার্কে জিজ্ঞাসা করে, আপনি কি আমাদের কাছে কিছু লুকাচ্ছেন? পার্ক সরাসরি অস্বীকার করে। তারপরে হাওরিম বলে যে আমরা কবর সরানোর জন্য একটি রিচুয়াল করতে পারি, যাতে করে নেগেটিভ শক্তি কমে পজিটিভ ও নেগেটিভ শক্তির ভারসাম্য বজায় থাকে। অনেক আলোচনার পর কিম এই বিষয়টিতে রাজি হন। পরের দিন রিচুয়ালের ব্যবস্থা করা হয়। পার্কের ফুফু এসবের বিরুদ্ধে থাকলেও রিচুয়ালের সময় উপস্থিত হন। রিচুয়াল শুরু হয়। রিচুয়াল চলাকালীন কবরে প্রথম 3টি আঘাত পার্কে দিয়ে করা হয়। হাওরিম অনেক এনার্জি দিয়ে নাচছিল, বঙ্গিল ড্রাম বাজাচ্ছিল। লোকজন দিয়ে কবর খোঁড়া হয়। অবশেষে পাওয়া যায় কফিন। কফিন দেখেই বোঝা যাচ্ছিল এটা কোনো রয়্যাল ফ্যামিলির। কফিনটি বের করে গাড়িতে তোলা হয় সঠিক জায়গায় সমাধিস্থ করার জন্য। মনে হচ্ছিল অর্ধেক কাজ হয়ে গেছে।
সবাই সেখান থেকে চলে গেছে, কিন্তু একজন শ্রমিক তখনও সেখানে ছিল। যখন সে কবরের মাটি ঠিক করছিল, সে মাথা ছাড়া একটি অদ্ভুত সাপ দেখতে পায়। সে ভয় পেয়ে সাপটিকে মেরে ফেলে এবং কিছু সময়ের জন্য সাপের মাথায় মানুষের চেহারা লক্ষ্য করা যায়। সাথে সাথেই সেই সাপের চিৎকার শোনা যায়, আর হঠাৎ করে পুরো আবহাওয়া বদলে যায়। অশুভ কিছুর আভাস পাওয়া যাচ্ছে। সাথে সাথেই বৃষ্টি শুরু হয়, যার কারণে আজ কফিনটি সমাধিস্থ করা সম্ভব নয়। বলা হয় বৃষ্টির দিনে কাউকে কবর দিলে নাকি সে স্বর্গে যায় না। কফিনটি আপাতত একটি হাসপাতালে রাখা হয়। কিম পার্কে সন্দেহ করছিল, তাই বিষয়টা বোঝার জন্য সে পাশের টেম্পেলে যায়। সেখানে একজন লোককে দেখতে পায়। কিম তাকে জিজ্ঞাসা করেন যে এই মন্দিরের প্রধান সন্ন্যাসীর নাম কি গিশু ছিল। সে বলে যে গিশু নামে এখানে কেউ নেই। লোকটি কিমকে জিজ্ঞেস করে, তুমি কি জানতে চাচ্ছ? কিম জানায় পাহাড়ের উপরে একটি কবর আছে, আর আজকেই আমরা কবরটি খুঁড়েছি। লোকটি কিমকে জানায়, লোকে বলে ওই কবরগুলোর নিচে নাকি গুপ্তধন লুকিয়ে আছে। সেজন্য তখনকার সময়ে প্রচুর কবর চুরির ঘটনা ঘটত। সেই সাথে লোকটি তাকে কিছু যন্ত্রপাতি দেখিয়ে বলে যে যারা চুরি করতে আসত এগুলো তাদের। অন্যদিকে সেই হাসপাতালে কেয়ারটেকার গুপ্তধনের লোভে সেই কফিনটি খোলার চেষ্টা করে। বঙ্গিল ও হারিম সেই সময়ে সেখানে আসছিল। কফিনের ভিতর থেকে একটা শক্তিশালী এনার্জি বের হয়ে আসে, যার প্রভাবে হাওরিম অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে কিম হারিমকে দেখতে আসলে সে তাকে জানায় সেই কফিন থেকে পার্কের দাদার আত্মা অনেক শক্তি নিয়ে বেরিয়ে এসেছে। সিন চলে যায় আমেরিকায়, যেখানে পার্কের বাবা জানালার সামনে বসে কিছু নিয়ে ভাবছিল। তখনই তিনি শুনতে পান তার বাবা তাকে দরজা খুলতে বলছে। তার বাবার আওয়াজ শুনে সে জানালা খুলে দেয়। ভিতরে আসতেই আত্মাটি তার ছেলে ও পুত্রবধূকে হত্যা করে। হারিম কিমকে সব কথা জানিয়ে বলে পার্কে বাঁচাতে। হারিম এবং বঙ্গিল আত্মাকে কবরে ফিরিয়ে আনার জন্য রিচুয়াল করে। এই রিচুয়ালের উদ্দেশ্য হল যাতে বঙ্গিলের দেহে আত্মাটি প্রবেশ করতে পারে, আর হারিম সেই আত্মাটির সাথে কথা বলতে পারে। অল্প সময়ের মধ্যেই বঙ্গিল প্রজেস্ট হয়ে যায়। হারিম তাকে শান্তভাবে জিজ্ঞেস করে সে এত রেগে আছে কেন। সে যেন তার জায়গায় ফিরে যায়। আত্মাটি তাকে বলে, আমি আমার বংশের সবাইকে নিয়ে এখান থেকে যাব। কিছুক্ষণ পর আত্মাটি বঙ্গিলকে ছেড়ে দেয়। অন্যদিকে পার্কের কাছে কিমের ফোন আসে। কিম তাকে পুরো ব্যাপারটি জানায়। একই সময়ে সে দরজায় টোকা শুনতে পায়। সেখানে ছিল কিম, অর্থাৎ কিম ফোনেও ছিল, আবার দরজায়ও ছিল। ফোনের কিম পার্কে বলে, তুমি দরজা খুলবে না, সেখানে তোমার দাদার আত্মা আছে, তুমি জানালা খুলো। পার্ক কিছু বুঝতে পারছে না, সে জানালা খুলে দেয়। কিম দরজা খুলে ভেতরে আসে। পার্ক অলরেডি প্রজেস্ট। সে দাদার আত্মা কিমকে জানায়, যখন কোরিয়া এবং জাপানের মধ্যে যুদ্ধ চলছিল, সে কোরিয়ান জেনারেল ছিল। সে অর্থের লোভে কোরিয়ার সাথে বিশ্বাসঘাতকতা করে জাপানের সঙ্গ দেয়, যার কারণে তারা এত সম্পদের মালিক হলো। তার কথা কেউ মনে রাখল না, তার শান্তি কামনা করে কেউ কোনো রিচুয়াল করল না। তারা তার গড়া সম্পত্তি নিয়ে খুব আরামে আমেরিকায় বসবাস করছে। সে 100 বছর ধরে অশান্তিতে আছে, যার কারণে সে তার নিজের ব্লাড লাইনের মানুষকে হত্যা করতে বেরিয়েছে। পার্ক শেষবারের মতো একটি কথা বলে যায় যে শেয়াল বাঘের কোমরে আঘাত করেছে। এরপরেই আত্মাটি পার্কে মেরে ফেলে। আত্মাটি এবার চলে যায় পার্কের বাচ্চাকে মারতে। কিম পার্কের ফুফুকে জানায়, আমাদের এখনই কফিনটি পুড়িয়ে ফেলতে হবে, না হয় আত্মাটি বাচ্চাটিকে সহ আপনাদের সবাইকে মেরে ফেলবে। পার্কের ফুফু তাদের অনুমতি দেয়। কফিনটি জ্বলতে শুরু করার সাথে সাথে আত্মাটি দুর্বল হয়ে পড়ে এবং ভেনিশ হয়ে যায়। মনে হচ্ছে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু আসল কাহিনী তো এখনও বাকি। কিম একজন শ্রমিকের কথা জানতে পারে যে দীর্ঘদিন ধরে অসুস্থ, তাই কিম সেই লোকটির সাথে দেখা করতে যায় এবং লোকটি কিমকে বলে সেদিন মানুষের মাথাওয়ালা সাপটিকে মারার পর থেকে সে অসুস্থ এবং অনেক ভয়ানক স্বপ্ন দেখে। তার মনে হচ্ছে সেই কবরে এখনও কিছু আছে। কিম আবার সেই কবরে যায় এবং সেখানে খনন করতে গিয়ে তিনি একটি মানুষের মাথাওয়ালা সাপকে দেখতে পায়। কিম ভয় পেয়ে যায়। হাতের ভেলচাটি শক্ত কিছুতে লাগতেই কবরটি আরও খানিকটা খনন করতেই তিনি সেখানে আরেকটি কফিন দেখতে পান। কফিনটি খারাপভাবে পুঁতে রাখা হয়েছে। কিম বাকিদের ডাকে, তারা সহ চেষ্টা করে কফিনটি বের করে দেখে কফিনটি অনেক বড় ও কাটা তারে জড়ানো। কফিনটি বের করতেই অনেকগুলো শিয়াল সেখানে চলে আসে। এই কফিনটিকে নিয়ে তারা সেই টেম্পেলে চলে আসে এবং আজ রাতে কফিনটি এখানে রাখার জন্য অনুরোধ করে। লোকটি রাজি হয়ে যায়। কফিনটির চারপাশে একটি সুরক্ষা বৃত্ত তৈরি করা হয়, যাতে এর ভিতরে কোনো আত্মা থাকলে তা যেন বের হতে না পারে। কফিনটি সম্পর্কে জানার জন্য কিম চলে যায় পার্কের ফুফুর কাছে। তাকে কফিনটি সম্পর্কে জিজ্ঞাসা করলে সে জানায় এই ব্যাপারে সে কিছুই জানে না। কিম পার্কের ফুফুকে বলে, আমি শুনেছি তোমার বাবা নিজ দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এই জন্যই কি গিশু তাকে শাস্তি দিয়েছে। কিন্তু পার্কের ফুফু বলে, গিশু কেন আমার বাবাকে শাস্তি দিবে?
সে তো নিজেই জাপানি ছিল। কিম চিন্তিত হয়ে পড়ে। এরপর সবাই একসাথে রাতের খাবার খেয়ে যে যার মতো ঘুমাতে যায়, কিন্তু হারিম জেগেছিল। সে তার মৃত দাদিকে স্মরণ করছিল, তার আত্মার সাথে কথা বলছিল। তার দাদি সেই যুগে একজন বড় শামান ছিলেন। অন্যদিকে বঙ্গিল ঘুমের মধ্যে দেখে টেম্পেলের লোকটি আহত অবস্থায় তার উপরে দাঁড়িয়ে একই কথা বারবার বলছিল যে সে আমার লিভার নিয়ে গেছে। বঙ্গিল কিছু মন্ত্রতন্ত্র পাঠ করলে লোকটি উধাও হয়ে যায়। বঙ্গিল কিছু একটা উপলব্ধি করতে পেরে টেম্পেলে যায় এবং লোকটিকে খুঁজতে থাকে। সে উকি মেরে দেখে 7 ফুট লম্বা একটি প্রাণী একটি লোককে ছিঁড়ে খাচ্ছে। এই সব দেখে বঙ্গিল খুব ভয় পেয়ে যায়। বঙ্গিল এসে হারিমকে ডাকে, কিন্তু তার দাদির আত্মা তাকে যেতে নিষেধ করে। তাও সে বঙ্গিলের সাথে চলে যায়। তারা দুজন বার্নহাউসের দরজা খুলতেই ভেতর থেকে দুর্গন্ধ আসে এবং তারা দেখতে পায় যে কফিনটি উপর থেকে সম্পূর্ণ ভাঙা, যার অর্থ হলো আত্মাটা কফিনটি ভেঙে ফেলেছে। ঘরের ছাউনিটাও ভাঙা ছিল। বঙ্গিল বাকিদের ডাকতে যায়। হারিম কফিনটি চেক করে সে সেখানে একটি জাপানি সামুরাইয়ের হেলমেট খুঁজে পায়। ঠিক তখনই দরজার বাইরে পিশাচটি চলে আসে। হারিম তাকে দেখে লুকিয়ে যায়। পিশাচটি বলে, ভেতরে কে রে? কোনো মানুষ নাকি? হারিম তার সামনে মাথা নিচু করে বলে, আমি আপনার সেবক। আত্মাটি তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমার জন্য মিষ্টি মাছ এনেছ? হারিম না বলে। পিশাচটি বুঝে গেছে এখানে মানুষ আছে। সে হারিমকে মারতে আসে। ঠিক তখনই বঙ্গিল হারিমকে বাঁচাতে একটি লোহার রড পিশাচটির পেটে ঢুকিয়ে দেয়। কিন্তু সেই পিশাচটি এতটাই হিংস্র ছিল যে বঙ্গিল তার সামনে কিছুই না। বঙ্গিল বুঝে গেছে তার সময় শেষ, তাই সে হারিমকে এখান থেকে পালিয়ে যেতে বলে। পিশাচটি বঙ্গিলের পেট ছিঁড়ে ফেলে। এরপর হারিমের দিকে এগিয়ে আসে। ঠিক তখনই মুরগির ডাক শোনা যায়, মানে সকাল হয়ে গেছে। তখন বাকি দুজনও সেখানে চলে আসে। ঠিক সেই মুহূর্তে পিশাচটি হঠাৎ করে আগুনের গোলাতে পরিণত হয়। তারা সেই আগুনের মধ্য দিয়ে অনেকগুলি ভীষণ দেখতে পায়। আগুনের গোলাটি ঘুরতে ঘুরতে পার্কের দাদার কবরের দিকে চলে যায়। এরপর বঙ্গিলকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। তার অবস্থা খুব খারাপ ছিল। হারিমের খুব খারাপ লাগছিল। বঙ্গিল সবসময় বলতো, হারিম যতক্ষণ আমার সাথে আছে ততক্ষণ চিন্তা করার দরকার নেই। সাধারণ কোনো আত্মা নয়, এটি এমন একটি আত্মা যা মানুষ এবং প্রাণীদের আত্মার সাথে সংযুক্ত। সে কারণেই সে এত শক্তিশালী। কিম এই ঘটনায় নিজেকে দোষী মনে করে, তাই রহস্য উদ্ঘাটনে সে সেই টেম্পেলে যায়, কিন্তু কোনো তথ্য খুঁজে পায় না। অন্যদিকে বঙ্গিল সেই পিশাচ রূপী আত্মাটি দ্বারা প্রজেস্ট ছিল। হারিম তার বোনসহ 3 জন মিলে একটি রিচুয়াল করে বঙ্গিলকে জিজ্ঞাসা করে, কে তুমি? বঙ্গিল বলে, সে আমার প্রভু, যে 10,000 মানুষকে হত্যা করেছিল, যার ফলে সে এমন ঐশ্বরিক সত্তার অধিকারী হতে পেরেছে। এবং একই সাথে বলে তার প্রভু সেই জায়গাটি পাহারা দিচ্ছে। অন্যদিকে কিম সেই জায়গায় আবার খনন করে। সেখানে সেই 7 ফুট পিশাচটিকে দেখতে পায়। সে এই মুহূর্তে ঘুমিয়েছিল, অর্থাৎ সে দিনে এখানে ঘুমিয়ে থাকে আর রাত হলে জেগে ওঠে। কিম ভয় পেয়ে হোটেলে চলে আসে। তার সহকারীকে বলে, পার্ক মৃত্যুর আগে একটি কথা বলেছে যে শিয়াল বাঘের কোমরে আঘাত করেছে। কোরিয়ান মানচিত্র দেখতে অনেকটা বাঘের মতো। বাঘের কোমর বলতে পার্কের দাদার কবর যেখানে আছে সেই জায়গাকে বোঝায়। আর শিয়াল বলতে মঙ্গিসুকে বোঝায়, যে জাপানি ছিল। জাপান ও কোরিয়ার যুদ্ধের সময় জাপানিরা কোরিয়ার সাথে যুদ্ধে না পেরে তাদেরকে অন্যভাবে ধ্বংস করার জন্য কোরিয়ার পার্বত্য অঞ্চলে মন্তপুত রড পুঁতে দেয়। এমনটি করলে কোরিয়ার শক্তি প্রবাহ বন্ধ হয়ে যাবে। আর যে কবর চুরির কথা বলা হতো, তারা আসলে কোনো গুপ্তধনের খোঁজে আসতো না। তারা ছিল দেশপ্রেমিক। তারা মন্তপুত রডগুলো খুঁজে বের করে ধ্বংস করত, যাতে কোরিয়ার ভূমির পজিটিভ ব্যালেন্স বজায় থাকে। কিন্তু শেষ রডটি তারা খুঁজে পায়নি। কিম ধারণা করছে শেষ রডটি পার্কের দাদার কবরে আছে, যা সেই পিশাচ রূপী আত্মাটি প্রোটেক্ট করছে। গিসু ইচ্ছাকৃতভাবে পার্কের দাদার মৃতদেহকে সেখানে কবর দিতে বলেছিল, কারণ রাজপরিবারের সদস্য হওয়ায় কেউ সাহস করবে না তার কবর খোঁড়ার। তাই পার্কের দাদার কবরের নিচে মন্তপুত রড পুঁতে রাখে। আর তারা এটাও বুঝতে পারছে যে বঙ্গিলকে সেই পিশাচটি মারতে পারেনি। তার কারণ হলো তার পুরো শরীরের মন্ত্রের ট্যাটু ছিল। তাই কোরিয়ার স্বার্থে শেষ রডটি ধ্বংস করতে হবে এবং বঙ্গিলকে বাঁচাতে হলে পিশাচটিকে মারতে হবে। তাই তারা প্ল্যান করে বঙ্গিলকে প্রোটেক্ট করার জন্য তার সাথে হারিমের বোন থাকবে এবং বাকিরা পিশাচটিকে মারতে যাবে। তাই তারাও সুরক্ষার জন্য তাদের শরীরে একই প্রতিরক্ষামূলক ট্যাটু তৈরি করে, যাতে পিশাচটি তাদের আক্রমণ করতে না পারে। তাদের পরিকল্পনা ছিল যে কিছু সময়ের জন্য পিশাচটিকে হারিম বিভ্রান্ত করবে। ততক্ষণ পর্যন্ত কিমরা কবর খুঁড়ে সেই ধাতব অংশটি ধ্বংস করবে। তারা বিভিন্ন জায়গায় মিষ্টি মাছ ফেলে রাখে পিশাচটির জন্য। রাত হলে পিশাচটি জেগে ওঠে মিষ্টি মাছের লোভে। হারিমের পিছনে
এই সুযোগে তারা দুজনে খোঁড়াখুড়ি শুরু করে। অন্যদিকে হারিম জাপানি ভাষায় কথা বলে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। পিশাচটি জানায় গিশু তাকে কোনো রাজকীয় জায়গায় নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সে তাকে এখানে বন্দি করে রেখেছে। পিশাচটির ধারণা জাপান ও কোরিয়ার যুদ্ধ এখনও চলছে। অন্যদিকে কিমরা অনেকক্ষণ খোঁড়াখুড়ি করে, কিন্তু কিছুই পায় না। পিশাচটি হারিমকে হত্যা করার জন্য এগিয়ে যেতে থাকে, কিন্তু ঠিক সেই মুহূর্তে হারিমের দাদির আত্মা সেখানে উপস্থিত হয় এবং তাকে দেখে সে কিছুই করতে পারে না। পিশাচটি আগুনের গোলায় পরিণত হয়ে সেই কবরে ফিরে যাচ্ছে। কিম সেখানে একা ছিল। কিম আকাশের দিকে তাকিয়ে দেখে পিশাচটি তার দিকে এগিয়ে আসছে। তারা দুজন কিমকে পালাতে বলে, কিন্তু সে দাঁড়িয়ে থাকে। সেই মুহূর্তে পিশাচটি তার সামনে চলে আসে এবং বলে, আমার দাস হতে চাও নাকি তোমার লিভার দিতে চাও? এ কথা বলে পিশাচটি তার তীক্ষ্ণ হাত তার পেটে ঢুকিয়ে দেয়। কিমকে বাঁচানোর জন্য হারিম মন্তপুত ঘোড়ার রক্ত পিশাচটির গায়ে ঢেলে দিতেই পিশাচটির গোটা শরীর জ্বলতে থাকে। কিম বুঝে যায় শেষ রোডটি এই পিশাচটি নিজেই। পিশাচটি তাদের দুজনের গলা চেপে ধরলে তারা কিছু ভীষণ দেখতে পায়, আর এখানেই রিভিল হয় পিশাচটির কাহিনী। জাপানিজ শামান গিশু জানত যে কোনো ধাতব রড খুঁজে পাওয়া সহজ হবে। সেজন্য সে এমন একজন জেনারেলের মৃতদেহ বেছে নিয়েছে যে 10,000 মানুষকে হত্যা করেছিল, অর্থাৎ সেই জেনারেলের ভিতরে 10,000 লোকের নেগেটিভ শক্তি ছিল। তারা একটি তলোয়ার নিয়ে, যা দিয়ে 10,000 মানুষকে মারা হয়েছিল, সেই তলোয়ারের সাথে একটি রিচুয়াল করে তলোয়ারটি জেনারেলের গলায় ঢুকিয়ে তার মাথা সেলাই করে দেওয়া হয়। মৃতদেহটি কফিনে বন্দি করে তাকে খাড়াভাবে মাটিতে পুঁতে দেওয়া হয়। সেই শেষ মন্তপুত রোডটি এই পিশাচটি নিজেই ছিল। কিম বুঝে গেছে এই পিশাচটিকে কিভাবে মারতে হবে। যখনই বিপরীত কিছুকে মিলানো হয় তখন বিশাল প্রতিক্রিয়া ঘটে। আগুনকে নিভানোর জন্য যেমন পানি ব্যবহার করা হয়, ঠিক তেমনি মেটেল ও কাঠ বিপরীত। জীবন পিশাচটিকে কুঠার দিয়ে আঘাত করে, কিন্তু কোনো কাজ হয় না। পিশাচটিকে মারতে হলে কাঠটি ভেজা হতে হবে, তাই কিম তার শরীরে রক্ত দিয়ে কাঠটি ভিজিয়ে দেয় এবং কিম তার সব শক্তি ব্যবহার করে পিশাচটিকে আঘাত করে 2 ভাগ করে চিরে ফেলে। বঙ্গিল পজিশন থেকে বেরিয়ে এসেছে। শেষ পর্যন্ত কিম পেরেছে পিশাচটির হাত থেকে সবাইকে রক্ষা করতে, কিন্তু কিমের অবস্থা খুব খারাপ ছিল। তাকে হসপিটালে ভর্তি করা হয়। কিম ও বঙ্গিল আস্তে আস্তে সুস্থ হতে শুরু করে। প্রত্যেকের জীবন ধীরে ধীরে স্বাভাবিক হয় এবং সবাই আবার তাদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। মুভির শেষ দৃশ্যে কিমের মেয়ের বিয়ে দেখানো হয়, যেখানে সবাই উপস্থিত ছিল, এবং এই মুভিটি এখানেই শেষ হয়। এই মুভিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখার জন্য ধন্যবাদ।